নারীর কাছে অর্থনীতি গেলে সেই অর্থনীতি চাকাটা কিভাবে ঘুরে এবং সেই চাকাটা ঘুরতে গেলে কতটা ঝুঁকি থাকে, কতটা চ্যালেঞ্জ থাকে, আজকে সম্মানিত প্যানেলিস্ট যারা আছেন তাদের কাছ থেকেও জানবো এবং আমরা শিখবার চেষ্টা করব। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের সবার ভীষণ অনুপ্রেরণার অনুসরণীয় বিবি রাসেল আপা, যিনি ইউনেস্কো আর্টিস্ট ফর পিস এই সম্মান এবং স্বীকৃতিতে ভূষিত। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই। তিনি বিবি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা এবং আমি যদি আজকের এই বাংলাদেশের যতজন উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তা আছেন, তাদের তৈরি করবার পেছনে প্রচ্ছন্ন ছায়ার মতো যার অবদান বিবি রাসেল আপা, ভীষণভাবে আমরা একটা করতালি দিয়ে আপাকে আমাদের অনুভূতি প্রকাশ জানাতে চাই। সেই সাথে আমরা ভীষণ আনন্দিত, আমাদের মাঝে আমরা আজকে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডক্টর মিলিতা মেহজাবিন আপাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন SME ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান আপা। এই আয়োজনে আজকের এই সেমিনারে আমরা আরও পেয়েছি উন্নয়ন অর্থনীতির বিশিষ্ট গবেষক এবং বিশেষজ্ঞ প্রফেসর সেলিম জাহান ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সিটি ব্যাংক এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন রশিদ ভাই। ব্যবসা করতে গেলে, অর্থ নিয়ে কারবার করতে গেলে সেখানে আইন নিয়ে জানাটা খুব জরুরি। তো সেই জায়গা থেকে আমরা ভীষণ আনন্দিত আজকে আমরা পেয়েছি সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং নগর অধিকার আন্দোলন নিয়ে যিনি কাজ করেন আমাদের ব্যারিস্টার ওমর সাদাত ভাইকে। সাদাত ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে একটু বিবি রাসেল আপার কাছে জানতে চাই, আপা বাংলাদেশের এই পোশাক শিল্পের এই ঐতিহ্য এবং ফ্যাশন, এই দুইয়ের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনে আপনি বৈপ্লবিক যে পরিবর্তন এনেছেন তাও প্রায়, আমি যদি ভুল না করি, 4 দশকের মতো হয়ে যাবে। আমার যতটুকু আপনাকে স্টাডি করে আমি পেয়েছি যে সেই সময়টা তো আসলে খুব সরল রৈখিকভাবে আপনার পথ চলাটা হয়নি এবং এক প্রকারে বলতে গেলে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধ করা। সেই জায়গা থেকে আপনি আমাদের কৃষ্টি, সংস্কৃতি, আমাদের হস্তশিল্প, তার সঙ্গে আপনি দারুণভাবে ব্লেন্ডিং করেছেন ফ্যাশনকে, আধুনিকতর করেছেন। যেই আধুনিকতার ছোঁয়া আজকে আমাদের এই আয়োজনে যতজন উদ্যোক্তা আছে তাদের কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে আমি জানতে চাই যে সেই সময় আপনার যে প্রতিবন্ধকতাগুলো ছিল, সেটা এক ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আপনি এগিয়ে এসেছেন। আজকে 2026-এ আপনার সেই পথ অনুসরণ করে এখানে যারা উদ্যোক্তা আছেন তারা যদি বাংলাদেশের হস্তশিল্প, তাঁত শিল্প, এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চায় এবং সেটা আমাদের দেশ এবং আন্তর্জাতিক মহলে, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে এবং আসলে কি সেই ক্ষেত্রটা কতটুকু তৈরি হয়েছে, এটা সবচেয়ে সুন্দর ব্যাখ্যা মনে হয় আপনার কাছেই পাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আজকের যে এক্সিবিশনের টাইটেলটাই প্রথমে যে করেছে সাবা, এক্সিলেন্ট একটা নাম দিয়ে, পাওয়ার অফ ওমেন। অনেকেই জানে না পাওয়ার অফ ওমেন কি। অ্যান্ড দেন শি লিডস, শি শাইনস। দুটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি আমাকে বললেন যে, জিজ্ঞাসা করলেন, আমি ফিরে এসেছি কিন্তু 1994-এ, কিন্তু আমি একটা বাঙালি মেয়ে। আমি একটা বয়স পর্যন্ত বাংলাদেশে, তখন বাংলাদেশ ছিল না, বড় হয়েছি। আমার সবার আগে শিক্ষা আমার ঘরের শিক্ষা। আমার বাবা মা আমাকে মাটি ছুঁতে দিয়েছে। আমি নিজেকে কখনোই আকাশের তারা মনে করি না, সেলিব্রিটি না। বাংলাদেশ যে কত সমৃদ্ধ, কাকে না দেখে আমি বড় হয়েছি। আপনি বলেন আর্টে, বলেন জয়নাল আবেদিন ভাই, কামরুল হাসান ভাই, সুলতান ভাই, কিবরিয়া ভাই, আপনি বলেন কেউ কি আরেকটা নকশিকাঁথার মাঠ লিখতে পেরেছে? জসিমউদ্দিন ভাইয়ের এটা তো ছবি আঁকা। আপনি বলেন সঙ্গীতে আরেকটা আব্বাসউদ্দিন ভাই তৈরি হয়েছে, বা আব্দুল আলিম, বা হরলাল চাচা, রথিনের বাবা, ফেরদৌসী আপা, আমাদের রিসেন্টলি মারা গেছেন ফরিদা পারভিন। তো আমাদের যত দিকে তাকান, বাংলাদেশ তো এখানে উঠা।
কথা। কিন্তু আমি বলবো আজকে যে উদ্যোক্তা, এই প্রোগ্রামে আমি এসেছি, আমি জানি এখানে অনেক ইয়াংরা আছে, অনেক বয়সের বিভিন্ন স্তরের, অনেক সুন্দর সুন্দর জিনিস করছে। এটাকে প্রচারের দরকার। কিছু জিনিস আছে, যেমন কিছু কেমিক্যাল আছে পুরো ওয়ার্ল্ডে ব্যান্ড। হ্যাঁ, ওয়ার্ল্ডে ব্যান্ড মানে কি না, ওদের সাদা চামড়া, আমাদের এই চামড়া। আপনারা সেটা সতর্ক হবেন, যাতে দাম 50 টাকা বাড়িয়ে দেন। স্বাস্থ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো জাতির মেরুদণ্ড স্বাস্থ্য আর এডুকেশন। তো দেখতে এসছি আমাদের ইয়াং জেনারেশন, দেখেন আমি এক আঙ্গুল কম্পিউটারে দিয়ে বড় হইনি, শিখছি। কিন্তু ইয়াং যারা আছে তাদের বলবো, ওরা এক আঙ্গুল কম্পিউটারে দিয়ে কিন্তু বড় হচ্ছে। দেয়ার ইজ সো মেনি থিংস। তাকান খালি, নিজের কালচার হেরিটেজ বাদ দিয়ে খালি ছুটবো বাইরেরটা, সেটা কিন্তু ঠিক না। নিজেরটা জানতে হবে, তারপর এটাকে কি করে ডাইভার্সিফাইড করতে হবে। আপনি যে বললেন তাঁত শিল্প, আমি খুব দুঃখিতভাবে বলছি, তাঁত শিল্প কিন্তু 90% শেষ হয়ে গেছে, একদম শেষ। আপনি টাঙ্গালে যান, তাঁতের ওই যে হয় না টাক টাক, আর শুনবেন না, সব পাওয়ারলুম সব। এটা কিন্তু আমাদের দায়িত্ব। ঠিক আছে, আমিও যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, খিদা লাগে, ফাস্ট ফুড খেয়ে নেই, কিন্তু নিজের বাড়ির খাবার বা মার হাতের রান্না একটা আলাদা স্বাদ। ওই স্বাদটা কিন্তু যাতে না চলে যায়, আমাদের উচিত অ্যাটলিস্ট তাঁতিদেরকে এনকারেজ করা। যে ডিজাইনার বা বড় বড় প্রতিষ্ঠান আছে তারা। আরেকটা জিনিস বলতে চাই, আপনারা যদি ভাবেন আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি একটা নিজের চিন্তাধারা নিয়ে, আমার স্বপ্ন করতে। আমার এক ফোঁটা সাকসেস আই ও দিস টু বাংলাদেশ। আমি সারপ্রাইজ করতাম, একটা বাংলা মিডিয়ামে পড়া মেয়ে, আমার কিন্তু ইংলিশ পরীক্ষা দিয়ে বাইরে পরীক্ষা ভর্তি হতে হয়নি। একটা সাবজেক্ট ওয়াজ গুড এনাফ। হ্যাঁ, আমি দেশ সম্বন্ধে জানতাম। ওরা যেমন বাইরে মিজরি এগুলি বলে, বাংলাদেশে বন্যা হয়, পলিটিক্যাল প্রবলেম, এটা। কিন্তু আমার চোখে যে বিউটির মধ্যে, যে পভার্টির মধ্যে যে একটা বিউটি আছে, সেটাই আমি দেখাই। আমি জানতাম এই অনুষ্ঠানে আসব, আমার সব বাংলাদেশি পড়ে এসছি। ইউ হ্যাভ টু নো হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ। হ্যাঁ, খালি তাঁতের কাপড় পরলে যে মনে হয় না আমি তো তাঁত নিয়েই, হ্যান্ডিক্রাফট নিয়েই কাজ করি, এটা কোনো না যে আমার এক পা কবরস্থানে আমি মরে যাব দুঃখে কষ্টে। ইট গিভস মি সো মাচ জয়, সো মাচ এনার্জি। আমি কিন্তু পয়সা করি না, এর জন্য আমি যদি পয়সাই করতাম তাহলে দেশে ফিরে আসতাম না। আমাকে তৈরি করছে ইউরোপ। আমি ভাবি নাই আমাকে আজ পর্যন্ত কেউ স্পন্সর করবে না। আমাকে অনেকে বলে আপনি বিদেশে শো করেন, এক্সিবিশন। আরে বিদেশ আমাকে নিয়ে যায়, আমার অত টাকা নেই। আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছিলাম, আমাকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। 30 বছর নিশ্চয়ই আমি চুরি করে দেশ চালাচ্ছি না। এই তাঁতিদের এত রিসার্চ করি, আমার যা সম্বল সেটা দিয়েই আমি করছি। মায়ের বাড়িতে থাকি, বাবার অফিসে থাকি, মার পুরানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াই। দিজ আর নট কমপ্লেন, বাট আমার যেটা আছে, আমার স্লিপিং ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় না, আমি খুব কম ঘুমাই, 3 ঘন্টা, বাট ইটস আ সাউন্ড স্লিপ, তাই না? কেউ 10 ঘন্টায় এরকম সাউন্ড স্লিপ পায় না। কিন্তু আজকে আমি বলি, আমাকে যে কোনো ব্যাংকে জিজ্ঞাসা করবে আপনার গয়না আছে, আমাকে তো ছবি তুলে তো মিডিয়া দেখবেন কি পরে থাকি, তাই না? যদি সোনা বাড়ি গয়না থাকতো, 30 বছর চুরি করে নিশ্চয়ই দেশে, চোখ খুলে না। এটা অনেকে ভাবে আমার কোনো প্রবলেম নাই, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার। আজকে 5 টাকাকে কি করে রিভলভিং ফান্ড করতে হয় এটা আমি জানি। তা না হলে আমার মতন একটা মেয়ে ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়েনি, সে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সব কিছুতে তুমি কি করে করেছো। সো ইউ হ্যাভ টু বি ফোকাস। চুরি করে তো করবো না। বাংলাদেশ এমন কিছু নাই
হ্যাঁ, আমি অনেক দেশে আমি আমার স্টেট গেস্ট আমাকে নিয়ে যায়, আমার নিজের নাম কালেকশন সব বাংলাদেশের। আমি যদি এক ফোঁটা দিয়ে করতে পারি, আপনারা তো আমার থেকে অনেক ভালো। আমি আমার নাতনির কাছে শিখি কেমন করে কম্পিউটারে ফাস্ট হতে হয়, এটা সেটা। তা আমি বলবো যে নিউ জেনারেশন আছে বা যারা এটার সঙ্গে কাজ করছে, প্লিজ প্লিজ আমাকে আপনি যদি জয়নাল আবেদিন ভাই, কামরুল হাসান ভাই, পিকাসো, মিরোর নাম না দেখিয়ে বলেন, আমি বলে দেব এটা এদের পেন্টিং। হ্যাঁ, আব্বাসউদ্দিন ভাইয়ের নাম না জেনে বলেন, আমি বলবো এটা ওনার গলা। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ সব একটা ডিজাইনার যারা হতে চান। যদি আমি ইন্ডিয়া পাকিস্তান কপি করি, আমার জন্য খুব সহজ, আমি এইসব দেশে অনেক কাজ করি, কিনবো কেন? তারপরেও তার থেকে ডাবল দামে বিক্রি করছেন। দে ওয়ান্ট বাংলাদেশি থিং, বাংলাদেশের যে ওহ, আই ক্যান টেল ইউ, বাংলাদেশ পুরা পৃথিবী ইজ ওয়েটিং ফর ইউ। সো প্লিজ কালচার হেরিটেজ জানেন, then you can do your style. তারপরে ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য, ইউ রেসপেক্ট ডিগনিটি, হিউম্যান ডিগনিটি। একটা গরিব মানুষেরও ডিগনিটি আছে। আজকে কিন্তু আমাকে শহরের লোকরা চিনে না অত, আমি বেঁচে আছি গ্রামের মানুষের জন্য। দু হাত লাগে না তালি বাজতে, এটা অর্জন করতে আমার সময় লেগেছে। আর আমি সাবাকে বলতে চাই, এই যে পাওয়ার অফ ওমেন, আমি অনেক দিন আগে একটা সেমিনারে জাপানে গেছিলাম, তো আমাকে কিছু ফ্যাক্টরিজগুলি দেখিয়েছে। তখন ওরা বলল যে যেগুলি কাজ হয় না ইলেকট্রনিক, এগুলি ওরা মহিলাদের ট্রেন করে করে, মহিলাদের নাই, 90% মহিলা। আমি জিজ্ঞাসা করছি কেন? বলে মহিলারা রোজগার করলে যারা ম্যারেড তারা সংসারে লাগায়, বাচ্চাদের পড়াশোনায়, আর যারা ম্যারেড না বাবা মাকে দেয়, বা তারা অন্য আরেকটা কিছুতে ট্রেন হলে। সো ওমেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি আপা, আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে এখন আপনি আপনার নাতনি বা নাতির কাছে কিন্তু আপনি কম্পিউটারে কিভাবে ফার্স্ট হওয়া যায় সেটা শেখেন। গত 15 বছর ধরে আমাদের ব্যবসায়ী যদি বলি, ই কমার্স, এফ কমার্সের জায়গাটা ভীষণভাবে সম্প্রসারিত হয়েছে এবং যেটার সুফল আমরা পাচ্ছি। কুফলটা আমি বলবো যে আসলে সুফলের তুলনায় বলতে গেলে কিছুই না। সেই ক্ষেত্রে আমাদের একদম প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা তাঁতি আছে, আপনি যেহেতু তাদের সঙ্গে কাজ করেন, তারা এই সোশ্যাল প্ল্যাটফর্মে বা ই কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কতটা যুক্ত হয়ে এগিয়ে আসতে পারছে, নাকি এটা আমাদের শহর কেন্দ্রিকই রয়ে যাচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের কানেক্টিভিটি প্রবলেম, এভরিথিং ইজ শহর কেন্দ্রিক। আমাকে দেখবেন শহরে পান না, আমি গ্রামে যাই, আমার কিছু ফাইন্যান্স প্রবলেম এগুলি আছে, এখন তো মানে বাস ট্রেন সব কিছুতে যাই, এই কানেক্টিভিটি নাই। কিন্তু আমরা অনেক মিসইউজ করি সোশ্যাল মিডিয়া। গ্রামে দেখবেন ওরা দে আর মোর ইন্টারেস্টেড টু ডু টিকটক, টু ডু আদার থিংস, বুঝে না। এটা বুঝাতে আমি কিন্তু রিসেন্টলি অনেক যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে, এবং অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমাদের কিন্তু ইনকাম করছে মেয়েরা অনেক বেশি, কিন্তু ওই ইনকামটা সব ডিসিশন আমি নেই না যে আমি কিভাবে খরচ করবো, ডিসিশনটা ফ্যামিলি লেভেলে নেওয়া হয়। সো ইয়েস, স্কুল লেভেল থেকে এটা করা উচিত, এবং বাসার থেকে এটা যেটা আপা বলেছেন যে ইট হ্যাজ টু বিগিন ফ্রম হোম, এই অ্যাওয়ারনেসটা আমার বাসা থেকে আমাকে দিতে হবে। ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আসলে এখন আর আলাদা কোনো নলেজ না, ইট ইজ লাইফ স্কিল। নিজের চলার জন্য এটা আমার একটা লাইফ স্কিল। ফারজানা আপার কাছে খুব স্বাভাবিকভাবেই মিলিতা আপার কথার পরপরই যেই প্রশ্নগুলো আমি লিখেছিলাম একদম মিলে গিয়েছে। যেটা জানতে চাই সেটা হচ্ছে যে তা আপনি যে প্রশ্নটা করলেন যে নারীর কি যে নারী যে এগিয়ে আসছে বা নারী উদ্যোক্তা হওয়ার জন্য ফ্যামিলির সাপোর্টের বিষয়টা, এটার সাথে কিন্তু এই যে নারীর চোখে অর্থনীতি টপিকটার অনেক মিল হয়। জি আমি এই টপিক একটু মানে আসল জায়গায় আসার আগে টপিকের ব্যাপারে, যে টপিকটা যারা আপনারা তৈরি করেছেন, অসম্ভব সুন্দর একটা টপিক। এক কথায় কিন্তু এটা না, এটার মধ্যে একটা অত্যন্ত সংবেদনশীলতা আছে।
অর্থাৎ অর্থনীতি কি? অর্থনীতির মাধ্যমে আমরা হয়তোবা বিনিয়োগটা দেখি, জিডিপি দেখি, আমরা হয়তোবা রপ্তানির পরিমাণ দেখি, কিন্তু এর পিছনে নারীর চোখে অর্থনীতি কি? এর পিছনে অনেক বিষয় আছে। নারীর সংগ্রাম, নারীর স্বপ্ন, নারীর যে মাল্টিটাস্কিং সব কিছু নির্ভর করছে। তো একটা নারী যখন একটা কাজে আসে, একে তো সমাজের আপনার দ্বৈত নীতি, তার প্রতি একটা ডিসক্রিমিনেশন মাইন্ড সেট আপের বিষয়গুলো আসছে, তারপরে তার উপর দিয়ে তার সেই ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু সামলিয়ে ঘরের কাজ করে রান্না বান্না করে অনেক ধরনের বিষয় যে একটা কি বলবো আমি কোঅর্ডিনেশন করে, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। গ্রামের একজন নারীর জন্য প্রযোজ্য, শহরের একটা এলিট শ্রেণীর নারীর ক্ষেত্রে প্রযোজ্য। সব কিছু সামলিয়ে তাকে এই উদ্যোক্তা হওয়ার কাজগুলাতে আসতে হয়, এবং এই কাজগুলা করতে যেয়ে তাকে যে মনস্তাত্ত্বিক এবং শারীরিক যে শ্রমগুলা দিতে হয়, যে তার মনের যে বিকাশটা যে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত, সেগুলা সামলিয়ে আসতে হয়। এখন পারিবারিক যে বাধাগুলা, সেটা কিন্তু আগের চেয়ে অনেক কমেছে। আমরা 2009 সালে এসএমই ফাউন্ডেশন থেকে একটা স্টাডি করেছি, সেখানে কিন্তু একজন নারীর ব্যবসায়ের উদ্যোক্তা হওয়ার পথে মূল চ্যালেঞ্জই ছিল পারিবারিক বাধা। কিন্তু 2017 সালে পরবর্তীতে আমরা যে স্টাডিটা করি, এটা সমগ্র বাংলাদেশে, সেখানে এই পারিবারিক বাধাটা অনেক কমে এসেছে। আজকাল কিন্তু ফ্যামিলিও চাচ্ছে তার কন্যা, তার বোন অথবা তার সহধর্মিনীর একটা স্ট্যাটাস হোক, একটা পরিচয় হোক, সর্বোপরি অর্থনীতিতে মানে ফ্যামিলিতে সে যেন কন্ট্রিবিউট করতে চায়। এই জন্য একদিকে যেমন অনেকে আছে বাধা সৃষ্টি করে, ম্যাক্সিমামই আমরা বিশেষ করে এসএমই ফাউন্ডেশন থেকে দেখতে পাই যে স্বামী বা ফ্যামিলির অনেক সহযোগিতা এবং সহমর্মিতা। আমাদের অনেক ট্রেনিং হয়, যখন একেবারে ঢাকার বাইরে থেকে কেউ একজন এসে বাচ্চা নিয়ে ট্রেনিং করতে এসেছে, কিন্তু তার শাশুড়ি অথবা তার হাজবেন্ড কিন্তু বাইরে বাচ্চাটাকে রাখছে। তো পারিবারিক বাধার সাথে সাথে আমাদের এখন যেটা মেইন চ্যালেঞ্জ হয়েছে, যে নারীকে আসলে সমপর্যায়ে, পুরুষের সমপর্যায়ে দেখতে হলে মানসিকতার যে রেসপেক্ট বোধটা, যেই সমতার নীতি, এবং শুধুমাত্র নারী সহযোগিতা পেতে পারে এই ধ্যান ধারণার বাইরে নারীকে অর্থনীতির মূল চালিকা শক্তি অর্থাৎ মেইন স্ট্রিমে আনার ব্যাপারটাতে আমাদের এই মানসিকতার দিকে আসতে হবে। ফিজিক্যাল স্টোর তো তারাই দিতে পারছে যাদের অর্থনৈতিকভাবে অনেকটা মানে তারা সক্ষম, এবং এই কারণে একটা সময় হয়তো গত 10-15 বছর আগে আমরা সবাই কিন্তু উদ্যোক্তা হওয়ার আমাদের মানে উপায় থাকলেও বা ইনোভেশন অনেক বেশি থাকলেও উদ্যোক্তারা আসতে পারতো না, শুধুমাত্র অন্যকে সাপ্লাই দিয়ে তারা টিকে থাকতো। সাইবার নিরাপত্তার ব্যাপারে এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আমরা পুরো বাংলাদেশে ট্রেনিং দিচ্ছি, রেগুলার বেসিসে দিচ্ছি, এবং এআই এর ট্রেনিংটা এই জন্য আমরা দিচ্ছি যে একেবারেই হয়তো বা গ্রামের একটা মেয়ে যারা ওইভাবে কন্টেন্ট তৈরি করতে পারে না, খুব সহজে কোনো প্রচার করতে পারে না, এই জন্য এআইটা দরকার। আমি বিবি আপার সাথে আমিও একমত যে এআই এর যেন মিস ইউজটা না করা হয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে আসলে আমাদের যেই উদ্যোক্তা তাদের জন্য এটা একটু প্রয়োজন আছে। মামুন রশিদ ভাই বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক সিইও সিটি ব্যাংক এনএ। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি তিনটা। এই তিনটা কথার একটা হচ্ছে আজকের অভিজ্ঞতা। উদ্যোক্তারা আমাকে বললেন যে ডান দিকে এবং বাঁ দিকে যারা এসছে তারা উদ্যোক্তা নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধানে এখানে এসছেন। তো ওনারা যারা বিক্রি করছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্গেলস, তারপরে কাঠের গহনা, এইদিকে আসবাবপত্রের মতো কিছু কিছু জিনিস। তো আমি যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ফাউন্ডার, অবশ্যই স্যার আবেদ, মরহুম স্যার ফজলে হাসান আবেদ এবং ডক্টর মাহবুব হোসেন ব্র্যাকের তৎকালীন নির্বাহী পরিচালক প্রয়াত, ওনাদের উৎসাহে আমরা এটা করেছিলাম। তো আমরা ব্র্যাকের যে অ্যাডোলেসেন্ট গার্ল প্রজেক্ট আছে, যাদেরকে আমরা বস্তির মেয়েদেরকে এনে কিশোরীদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিয়ে পরে ট্রেনিং দেই যে উদ্যোক্তা কিভাবে হবে, তারপরে কিছু টাকাও দেওয়া হতো ব্র্যাকের পক্ষ থেকে। সেখানে আমরা ওদেরকে যখন আনলাম, আমরা দেখলাম ওদের প্রধান সমস্যা হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা। ওরা বিউটি পার্লার দিয়েছিলাম আমরা, কানিজ আলমাস খান এবং
ফারজানা শাকিলাকে নিয়ে ওরা যাতে গ্রামে গঞ্জে বিউটি পার্লার দিতে পারে, ওদেরকে ট্রেনিং দিলাম। শত শত কিছু মেয়েকে ব্র্যাকের ওই প্রোগ্রামের আন্ডারে কিছু টাকাও দিলাম। পরে দেখা যাচ্ছে ওদের ব্যবসা ভেঙে যাচ্ছে, ওরা পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে। পরে আমরা জানতে পারলাম, যখন ঢাকায় নিয়ে আসলাম ট্রেনিংয়ের জন্য, দেখলাম কি ওরা প্রকিউরমেন্ট কোথায় কোথায় চ্যালেঞ্জ ফেস করছে, কোয়ালিটি অফ প্রকিউরমেন্ট, কোয়ালিটি অফ ইনপুট, তারপর হচ্ছে বুক কিপিং, ব্যাংকের থেকে লোন নিবে কিভাবে, টাকাটা কোথায় ব্যবহার করবে, কোথায় টাকাটা পাওয়া যায়। এগুলো হচ্ছে আসলে নারী উদ্যোক্তাদের একটা প্রধানতম একটা সমস্যা। আমি যেহেতু ইউএসএআইডির জবস প্রকল্পের একজন রিভিউয়ার ছিলাম, সেখানে আবার আমরা দেখেছি যে নারী উদ্যোক্তারা স্কেল আপ করতে পারছে না। ওদের জন্য ইউএসআইডির তত্ত্বাবধানে প্রচুর মার্কেট অ্যাক্সেসের ব্যবস্থা করা হলো, কিন্তু ওই মার্কেটে ওই যাওয়ার কথা সকলের, ওইটা যেহেতু বাজার থেকে দূরে, মানুষ আর নতুন বাজারের সন্ধানে যেতে চায় না। সো মার্কেটিং, মার্কেট অ্যাক্সেস, এইটা একটা আরেকটা বিরাট একটি বিষয়। আরেকটি মারাত্মক বিষয় কথা বলেছে ডক্টর মেলিতা মেহজাবিন, সেটা বলেছে শহর আর গ্রামের উদ্যোক্তা। এটা আমি একটা বিল গেটস ফাউন্ডেশন এবং মাস্টার কার্ড ফাউন্ডেশনের জন্য একটা পাইলট প্রজেক্ট করছি আমি রংপুর দিনাজপুরে গেল 1 বছর যাবৎ। একটা হচ্ছে শখের উদ্যোক্তা, আর একটা হচ্ছে জীবিকা নির্বাহের জন্য উদ্যোক্তা। ঢাকায় যখন আসি দেখি বেশিরভাগ শখের উদ্যোক্তা, তারা কি করবে জানে না, আছে সুন্দরভাবে, তারা বেশিরভাগ জানে না ব্যবসা কি লাভ হচ্ছে না হচ্ছে না। এই জন্য আমি এই মেয়েটিকে বলেছি, আমার নিজের মেয়ের মতো, যে ব্যবসা যতদিন লাভ না হবে, ব্যবসার আর কোনো উপলক্ষ থাকতে পারে না। অনেকে এইগুলো বলে সামাজিক ব্যবসা, এই ব্যবসা ওই ব্যবসা। আমি ফিলিপ কোটলারের ছাত্র হিসাবে ডিরেক্টলি আমি একটা কথাই মনে করি, সেই ব্যবসার অপর নাম হচ্ছে প্রফিট। যে ব্যবসা প্রফিট করে না, করতে পারে না, করতে চায় না, সেই ব্যবসায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তাকেও যেমন বলেছি, সকলকে বলছি ব্যবসা করতে হবে। দ্বিতীয় কথাটি এগেন মেলিতা যেটা বলল, যে মানি ম্যানেজমেন্ট। আমরা ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ প্রকল্প করে দেখেছি, অনেক নারীরা ঋণ নিতে ভয় পায়, ঋণ নিতে পারে না, অ্যাপ্লিকেশন করতে পারে না। এই কারণে দুইটা ক্ষতি হয়। একটা ক্ষতি হয় ব্যবসাকে বড় করতে পারে না, ব্যবসাকে অর্থায়ন করতে পারে না। আরেকটা ক্ষতি হয়, যেটা সবচেয়ে বড় ক্ষতি, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিখতে পারছে না। মানি ম্যানেজমেন্ট না শিখে কোনো প্রতিষ্ঠান বড় হতে পেরেছে ইতিহাসে নাই। আর থার্ড যে কথাটি বলবো, সেটা হচ্ছে আমার বায়ে, আপনারা দেখতে পাচ্ছেন ওদের জিনিসগুলো আমি যখন দেখছিলাম, উনি একজন যোদ্ধা, উনি বাংলাদেশের মেডিকেল সায়েন্সের একটা ক্ষতিকর দিকের, মানে ক্ষতিগ্রস্ত মানুষ বলা যায় ওনাকে। উনি এক্সিবিশন করেছেন, কিন্তু আমি ওনার পণ্যগুলো খুব মনোযোগের সাথে দেখলাম। দেখার পরে আমি আমার ডিরেক্ট শিক্ষক অধ্যাপক সেলিম জাহান, ওনার কথা শুনবেন আপনারা অচিরেই হয়তো, যে আমি স্যারকে বলছিলাম, স্যার আমি চিন্তা করছি এই পণ্যটি, এই উদ্যোক্তাটি কবে ওয়ালমার্ট, ক্যারিফোর এই সমস্ত প্রতিষ্ঠানে শোকেস করতে পারবে। তখন স্যার আমাকে একটি কথা বললেন, মামুন পণ্যটা মাইক্রো লেভেলে তুমি চোখ দিয়ে দেখো, চশমার কাছে নিয়ে তুমি দেখবে পণ্যের যে উৎপাদন কৌশল, সেটার মধ্যে ত্রুটি রয়েছে। তো সেই ত্রুটি রেখে তুমি তো ওয়ালমার্ট, ক্যারিফোর, বাজেন্স, মার্কস অ্যান্ড স্পেন্সারের ওই কোয়ালিটি চেকে পাস করবে না। তাইলে সে কিন্তু কয়েকজনের কাছে এক্সিবিশনে বিক্রি করতে পারবে, এই বিক্রি করে তার লাভ হবে না, টাকা উঠবে না, সকলে বাহবা দিবে, কিন্তু তার পেটে কিন্তু ভাত আসবে না। তার পেটে ভাত আসবে কিভাবে? হয় এক্সপোর্ট, কিংবা স্কেল আপ করে মানে 2000-3000 দোকান খুলে। সো এইটা আরেকটি বিষয়। আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু বিশ্বব্যাংকের মার্কেট অ্যাক্সেস প্রজেক্ট নারী উদ্যোক্তাদের জন্য কাজ করেছি আমি 2টা প্রজেক্টে। আমরা যেহেতু স্বপ্ন, এটা অর্গানাইজ রিটেল, আপনারা সবাই চিনেন ঢাকা শহরে যারা আছেন, স্বপ্ন লাভজনক হচ্ছে না। 200-300 স্টোর নিয়ে আমরা কাজ করছিলাম, তখন দেখলাম স্বপ্নর কিছুতেই লাভজনক হয় না। তখন দেখলাম আমরা স্বপ্নের বিজনেস স্ট্র্যাটেজিতে ভুল আছে। ভুলটা কি? যে স্বপ্নের যে লাভ নেওয়ার পিছনে স্বপ্ন সিদ্ধান্ত নিল, তারা
মেয়েদের সালোয়ার কামিজ বিক্রি করবে, এইটা বিক্রি করবে, ওইটা বিক্রি করবে। কিন্তু আমরা একটা কনজুমার সাইকি স্টাডি করলাম এআই ব্যবহার করে। এই ক্যাশ কাউন্টারের নিচে স্বপ্নের দোকানগুলোর নিচে একটা এআই ডিভাইস ফিট করে দিলাম। দেখলাম যে ওই যে ক্যাশ মেমো তৈরি করে কেনার পরে কে কি কিনে, কনজুমার বিহেভিয়ার। দেখলাম যে ওই যে সালোয়ার কামিজ, শাড়ি, গহনা, ল্যাপ, তোষক কেউ যায় না ওখানে। এটাকে বলে ম্যানেজমেন্টের ভাষায় ফুটফল স্টাডি। ফুটফল স্টাডি করে দেখলাম স্বপ্নের দোকানে কেউ যায় না সালোয়ার কামিজ কেনার জন্য। তখন আমরা আরেকটা স্টাডি করলাম, এক্সটেন্ডেড স্টাডি, যে তাইলে ঢাকার মেয়েরা, ঢাকার মায়েরা, ঢাকার কন্যারা কোত্থেকে জিনিস কিনে। বেশিরভাগ বন্ধু বান্ধবের বুটিক শপ, নিজেদের প্রত্যেকের টেইলারিং শপ আছে, ওখান থেকে কিনে। তাইলে আমরা স্বপ্নকে তখন বললাম, স্বপ্ন এগুলা বিদায় করো, ওইখানে যে বেশি কিনছে যা আনাজ, তরি তরকারি, মাছ, ফলমূল, ওগুলার কেল বাড়াও এবং এইগুলা কমাও। সুতরাং এইটা, এই 6টা উদাহরণের মাধ্যমে আমি এইটাই বলার চেষ্টা করলাম যে এই সমস্ত উদ্যোক্তাদের প্রধান চ্যালেঞ্জ কি। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে বড় হব। দ্বিতীয় চ্যালেঞ্জ কি, এই চ্যালেঞ্জ একটা উদাহরণ দেই। আমাদের একটা বিরাট প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, মানে বিরাট পতাকার দিয়ে বিজ্ঞাপন দেয় ওরা, অনেক দেশে ওদের প্রতিষ্ঠান প্রচুর টাকা বিক্রি করে। ওই প্রতিষ্ঠান তারা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই ধরনের জিনিসও এক্সপোর্ট করে। যেখানে যেখানে সৌদি আরবে, দুবাইতে, আবুধাবিতে, মালয়েশিয়াতে প্রচুর বিক্রি হয় বিজ্ঞাপনের ফলে, কারণ ওখানে বাংলাদেশিরা থাকে। তখন তারা উৎসাহিত হয়ে সিদ্ধান্ত নিল, যেহেতু বাংলাদেশিরা মার্কিন যুক্তরাষ্ট্র থাকে, ওইখানেও আমরা এক্সপোর্ট করি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই ধরনের মশলা। তারপরে দেখা গেল ওইখানে যখন তারা মার্কেটিং করতে গেল, ওইখানে একটা বিরাট কোয়ালিটি অ্যাসুরেন্স ইনস্টিটিউট আছে, ওটার নাম হচ্ছে ফেডারেল ডিপার্টমেন্ট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডিএ। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কিছু বিক্রি করতে গেলে এফডিএ এর যদি সার্টিফিকেশন না পাওয়া যায় তাহলে বিক্রি হবে না। ওই মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আমরা জ্যাকসন হাইটসে, অ্যাস্টোরিয়াতে, লং আইল্যান্ডে যখন একই হলুদের গুঁড়া বিক্রি করতে গেলাম, তখন দেখা গেল এফডিএ এর ইন্সপেকশন এসে দেখালো যে ওই হলুদের গুঁড়ায় সারা পৃথিবীতে সবচেয়ে বেশি লেড আছে, সীসা, যেটা মানুষের প্রাণীর জীবনের জন্য ক্ষতিকর। সাথে সাথে তাদেরকে পেনাল্টি করা হলো এবং তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো। এই কথাটার মাধ্যমে শেষ কথা আমি বলতে চাই, কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি। একদিকে যেমন পণ্যের বিক্রি বাড়াতে হবে, লাভজনক করতে হবে, অবশ্যই ব্যাংক থেকে লোন নিতে হবে। যারা যারা মনে করেন ব্যাংকের লোন ছাড়া বেঁচে যাবেন, বাঁচবেন না, কারণ ব্যাংক আপনাকে বাধ্য করবে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, ফিনান্সিয়াল প্ল্যানিং, ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড ওভারঅল প্রফিটেবল এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। একদম এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম, খুব ছোট করে একটু জানতে চাবো আপনার কাছে, আপনি মাইকটা দিয়েন না। পেয়েছি ব্যাংকার, এত সহজে উদ্যোক্তারা ছেড়ে দিলে হবে? ব্যাংকিং সেকশন থেকে নারী উদ্যোক্তাদের জন্য এই যে ঋণ ব্যবস্থা, সেটা কতটা নারী বান্ধব? মানে আলাদা করে কি নারী উদ্যোক্তাদের জন্য যে স্কিমগুলো আছে সেটা কি সবাই ভোগ করতে পারছে, প্রান্তিক থেকে শহর পর্যন্ত? পারছে না এখনো। 37%। আমরা একটা স্টাডি করেছিলাম এসিমি ফাউন্ডেশনের সাথে, উনি হয়তো তখন ছিলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, অর্থনীতি বিভাগের, আমাদেরও শিক্ষক, ওনার সাথে মিলে এখনও 37% নারী উদ্যোক্তারা ব্যাংকিং যে একটা বিষয়, ব্যাংকের কাছে যাওয়া যাবে, ব্যাংকের থেকে টাকা পাওয়া যাবে, এটা জানেনই না এখন তারা। তো তাদের এইটার পরিণামে এসিমি ফাউন্ডেশনকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা মেলিতা মেহজামিন বললেন, ফিনান্সিয়াল লিটারেসি ট্রেনিং, ব্যাংকিং, বুক কিপিং। আপনি যদি বুক কিপিং না জানেন, আপনি যদি প্রজেকশন জমা না দিতে পারেন, আপনাকে ব্যাংক কিভাবে লোন দিবে? ব্যাংক তো, আপনি তো ব্যাংকের প্রফিট না করে ব্যাংকের টাকা ফেরত দিবেন কিভাবে? তাহলে তো আপনার পুঁজি চলে যাবে। তো এই কারণে কিন্তু এটার বিপরীতে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের নিকটবর্তী দেশ ভারত, সেখানে এন্টারপ্রেনিউর ইকোসিস্টেমকে ডেভেলপ করার জন্য তারা কিন্তু অনেকগুলা এনবিএফআইকে সম্পৃক্ত করে, এমএফআইকে সম্পৃক্ত করে, ব্রেকের মতো তারা কিছু প্রোগ্রাম নিয়ে এসছে। তো আমরাও চেষ্টা করছি ইউএসআইডির সাথে মিলে কিছুদিন আগ পর্যন্ত, ট্রাম্প আসার আগ পর্যন্ত, যে ইউএসআইডির মাধ্যমে আমরা কিছু কিছু প্রকল্প আনতে পারি কিনা। এবং আমরা অনেকগুলো ব্যাংক থেকে খুব সাড়া পেয়েছি। একটি উৎসবব্যঞ্জক
জিনিস আমরা ইদানিংকালে দেখেছি, সেটা হচ্ছে বিকাশ এবং 4টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি, তারা কিন্তু নারীদের সেভিংস এইটাকে মানে ভার্চুয়ালি ম্যানেজ করার জন্য মারাত্মক একটা প্রজেক্ট নিয়ে এসছে। তার বিপরীতে সিটি ব্যাংক পিএলসি একটা ন্যানো লোনের ব্যবস্থা করেছে। সো আমি মনে করি এইটার সুযোগটা নিলে আস্তে আস্তে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল লিটারেসি, যেটা মেলিতা মেহজামিন বললেন, আস্তে আস্তে উন্নত হবে। অচিরে হয়তো নারীরা আরও একটু বড় করে লোন নিতে পারবে। আর একটা উদাহরণ আমাকে দিতেই হচ্ছে, রংপুর দিনাজপুরে আমরা গেটস ফাউন্ডেশন এবং মাস্টার কার্ড ফাউন্ডেশনের হয়ে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছি, আমরা নিজেরা পাইলট করছি এটা। আমি নিজে কয়েকবার গিয়েছি রংপুর দিনাজপুরে, ওখানে সত্যিকার উদ্যোক্তা যাদের হাজব্যান্ড রিক্সা পুলার কিংবা টেসলা, যেটাকে অটো গিয়ারের গাড়ি চালায়, কিংবা মোটর বাইক চালায়, তার ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, ওই সমস্ত মহিলারা তারা উদ্যোক্তা হয়েছেন। এবং আমাদের কাজ হচ্ছে ওই উদ্যোক্তাদেরকে প্রফিটেবল উদ্যোক্তা তৈরি করা। সেইখানে আমরা দেখেছি তাদের একটা ফ্যান্টাস্টিক উল্লম্ফন করছে, পরবর্তীকালে 20,000 টাকা দেই। তো এটা সাকসেসফুল যারা হয়েছে 90% সাকসেসফুল হয়ে গেছে টাকা ফেরত দিতে, রংপুর দিনাজপুরের নারী উদ্যোক্তা সবাই। এখন তাদেরকে আমরা স্কেল আপ প্রজেক্টের অংশ হিসাবে সিটি ব্যাংকের কাছে কাটোবার করছি। বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ সেলিম ভাইয়ের কাছে জানতে চাইব, প্রথমেই উদ্যোক্তা তৈরি করা যায় না, উদ্যোক্তা হওয়ার জন্য পরিবেশ তৈরি করা যায়। উদ্যোক্তা এটা কোনো কোনো মানুষের ভেতরে থাকে, ডিএনএর মধ্যেই থাকে। যত প্রতিকূল পরিবেশই হোক না কেন সে বেরিয়ে আসতে চেষ্টা করে। যেমন আপনি যদি আমাকে বলেন আমি জীবনে কোনো দিন উদ্যোক্তা হতে পারবো না এই কারণে যে উদ্যোক্তাদের ঝুঁকি নেওয়ার একটা সহজাত প্রবণতা থাকে। যে মানুষ শুধু নিরাপত্তা খোঁজে সে কখনো উদ্যোক্তা হতে পারবে না। একদম একদম তাই। তো এখন যে প্রশ্নটি আপনি করেছেন যে এই যে উদ্যোক্তার পরিবেশ তৈরি করার ব্যাপারে এই জাতীয় প্ল্যাটফর্ম কতটা সহায়ক হতে পারে। এখন উদ্যোক্তার পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন সহায়ক শক্তি থাকতে পারে। প্ল্যাটফর্ম নিশ্চিতভাবে একটা সহায়ক শক্তি, কারণ এই প্ল্যাটফর্মে যেটা করছেন আপনারা সেটা হচ্ছে যে বিভিন্ন উদ্যোক্তা, উদীয়মান উদ্যোক্তা এবং ছোট উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, তাদেরকে আপনারা এক জায়গায় নিয়ে আসতে চেষ্টা করছেন। সেটার একটা সৃজনশীলতার দিক আছে, সেটার একটা সৃষ্টিশীলতার দিক আছে, সেটা একদিকে একজনের কাছ থেকে অন্যজনের শেখার দিক আছে, কিন্তু এটার একটা আন্দোলনের দিক আছে। এবং এই আন্দোলনের দিক থেকে এটা আসলে একটা চাপ সৃষ্টির দিক আছে। চাপ কার উপরে সৃষ্টি করছেন আপনি? চাপ সৃষ্টি করছেন আপনি রাষ্ট্রের উপরে, সরকারের উপরে। কারণ যে কোনো রাষ্ট্রেই একটা উদ্যোগ বা একটা অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করার জন্যে সরকার এবং রাষ্ট্রের একটা ভূমিকা আছে। এবং সরকার এবং রাষ্ট্র সেই উদ্যোক্তাদের তৈরি করার জন্য, পরিবেশ তৈরি করার জন্য নীতির যে একটা কাঠামো সেইটা তৈরি করেন, উদ্যোক্তাদের সুরক্ষার একটা কাঠামো সেটা আপনি তৈরি করেন। সুতরাং এই জাতীয় প্ল্যাটফর্ম যত বাড়বে, নতুন নতুন উদ্যোক্তারা ততই নতুন নতুন জ্ঞান, নতুন নতুন সুযোগের সম্মুখীন হবেন একদিকে, আর অন্যদিকে এই প্ল্যাটফর্মগুলো একটা সহায়ক শক্তি হিসেবে, একটা চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে কাজ করবে। এবং এই প্রসঙ্গে আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই জাতীয় প্ল্যাটফর্মের 3টে দিকে নজর দেওয়া দরকার। একটা দিক হচ্ছে যে অনেক অগ্রগতি হয়েছে, অনেক অর্জন হয়েছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু এখন পর্যন্ত উদ্যোক্তাদের সুযোগের ক্ষেত্রে এখনও সীমাবদ্ধতা আছে। এবং সেই সীমাবদ্ধতা, আপনারা ঋণের কথা বলেছেন, অতি সত্যি কথা, কিন্তু সৃজনশীলতা, সৃষ্টিশীলতার জন্যে বাইরের পৃথিবীতে যে প্রতিযোগিতা আছে, বাইরের পৃথিবীতে যে উদ্যোগ আছে, সেটার সঙ্গে একটা সম্পৃক্ততা গড়ে তোলা, সেটাকে একটা জায়গায় তাদের জ্ঞানগুলোকে নিয়ে আসা, সেটা কিন্তু এখনও হচ্ছে না। এখানে একটা সুযোগের একটা অসুবিধে আছে উদ্যোক্তাদের। আর দুটো খুব দ্রুত আরেকটা প্রশ্ন কিন্তু আসেনি, সেটা হচ্ছে যে বিশেষত নারী উদ্যোক্তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। জি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। একদমই। যে নারী উদ্যোক্তা রাস্তার পাশে বসে চা বিক্রি করছেন,
যিনি রাত্রি 9টার সময় বাড়িতে যাচ্ছেন, তার নিপীড়ন এবং তার হয়রানি এটা গ্রামে গঞ্জে আমরা অনবরত দেখছি। এবং এই নিরাপত্তাও কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনাকে সামনে দিতে পারে, অবশ্যই, তাই না? অবশ্যই, সেটাই। আর শেষ যেই কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাষ্ট্রকে এবং আপনাদের মতো যে সমস্ত প্রতিষ্ঠান আছেন বুঝতে হবে যে পৃথিবীতে বহু বিনিয়োগ নষ্ট হয়ে গেছে, পৃথিবীতে বহু বিনিয়োগ সেখান থেকে ফলাফল পায়নি। সেটা সেতুর বিনিয়োগ হতে পারে, সেটা রাস্তাঘাটের বিনিয়োগ হতে পারে। পৃথিবীতে একটা বিনিয়োগ কিন্তু কখনো ব্যর্থ হয়নি, সেটা হচ্ছে নারীর প্রতি যখন বিনিয়োগ করা হয়েছে। বাহ, এবং সেই বিনিয়োগের জন্য একটা বিশেষ একটা মানে করতালি আমরা তৈরি পেতেই করার পারি। জন্য রাষ্ট্র এবং আপনাদের একটা ভূমিকা আছে। সবাইকে ধন্যবাদ। এই প্যানেলের সবার কথা শুনে আমি অত্যন্ত শিক্ষিত হলাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি স্যারের পাশে বসা মাউন ভাই সহ বিবি রাসেল আপা সকলের সঙ্গে একসঙ্গে কথা বলতে পারাটা আমার জন্য একটা সৌভাগ্য। প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি, যেন দ্য পাওয়ার অফ শি। তো গতকালকে রাতে মাউন ভাইটা শুনছিলাম যে 26শে মার্চ নাকি আমাদের নতুন যে প্রধানমন্ত্রী হলেন তিনি কুচকাওয়াজ দেখছেন সেনাবাহিনীর। তো সেনাবাহিনীতে একটা করে অস্ত্র যায়, প্রধানমন্ত্রী একেবারে ইমপ্রেস বলে এই তো এই অস্ত্র তো ভাঙাচোরা, যে প্লেন যায় বলে এটা তো 30 বছরের পুরানো, বলে না আসছে। শেষ পর্যন্ত দেখা গেল সেনাবাহিনী বলে শেষ পর্যন্ত দেখা গেলো একজন ভদ্রমহিলা তাঁতের শাড়ি পরে হেঁটে হেঁটে যাচ্ছে। বলে ইনি কে? বলে উনি হচ্ছে বাংলাদেশের মহিলা, একাই একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তো সেই প্রেক্ষাপট থেকে মানে তারপর থেকে নাকি তিনি তার স্ত্রীর মাথার মধ্যে ছাতা ধরে ঘুরে বেড়াচ্ছেন যেখানেই যাচ্ছেন। তো আমি ব্যক্তিগতভাবে দুজন নারী উদ্যোক্তাকে খুব কাছ থেকে গেছি, আমার মা এবং আমার স্ত্রী। আমার মা 1990 সালে উনি কার্ডিওলজির প্রফেসর, উনি একটা হাসপাতাল করেছিলেন এখানে, কার্ডিও হার্ট সেন্টার। একজন নারী উদ্যোক্তাকে এখন থেকে প্রায় 40 বছর আগে কিভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমি নিজের চোখে দেখেছি। এবং সেটার জন্য অনেক কঠিন। আমাদের একটা পুরুষের জন্য যতটা সোজা সেটা কিন্তু অনেক কঠিন। আমি আমার স্ত্রীকেও এখন দেখছি, উনি একজন নারী উদ্যোক্তা, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট, প্লাস পাশাপাশি ওনার ব্যবসাও আছে। আমাদের পুরুষদের জন্য অনেক সোজা, আপনাদের জন্য অনেক কঠিন। এই কঠিনটা কেন? প্রথমত আপনি যদি দেখেন যে আপনি প্রথমে নিরাপত্তার প্রশ্নে আসছি, যে আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্টগুলোতে বলা হয় যে 65% মহিলা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন। তো সেখানে আমরা কি করছি? আমি সে নগরিক যে মানুষদের অধিকার নিয়ে কাজ করি, সেখানে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নেই, পুলিশের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে নেই মহিলাদের জন্য। আমরা যখন বড় হয়েছি 90 সালে দেখেছি মহিলাদের জন্য বাস ছিল, যে গোলাপি বাস, আপনাদের মনে আছে কিনা, সেই ধারণা কিন্তু এখন কিছু নেই। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হলো যে মহিলাদের যে বাচ্চাদের রেখে যাওয়া। আমি যেখানে থাকি তার উল্টো দিকে করাইল বস্তি, বছরে একবার করে করাইল বস্তিতে আগুন ধরে এবং প্রতিবার একই ক্রাইসিস, যে মহিলারা দৌড়াচ্ছে যে আমার বাচ্চাকে তো ঘরের মধ্যে তালা দিয়ে লাগিয়ে দিয়ে গেছি, আমার বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে। অর্থাৎ আমাদের মহল্লা ভিত্তিক একটা চাইল্ড কেয়ার সেন্টার করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত এটা করতে না পারছি আমাদের মহিলারা কিন্তু সহজভাবে বাইরে গিয়ে কাজ করতে পারবে না, কোনো উদ্যোগ নিতে পারবে না। আমাদের মহিলারা, মামুন ভাই বললেন যে ব্যাংকে লোনের কথা, মহিলাদেরকে লোন দিচ্ছেন খুবই ভালো, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সবাই জানি যে মহিলারা যদি একটা লোন নিতে যায় ওনারা কিন্তু লোন পান না, খুব জটিল। একটা সরকারিভাবে, আমি জানি কথাটা বলা এখন কতটা ঠিক, বৈষম্য বিরোধী সরকারের সময় এখন, কিন্তু এই সময় কিন্তু মহিলাদের যে কোটাটা উঠিয়ে দেওয়া হলো, আমি কিন্তু মহিলাদের কোটাটা উঠানো একদম ভুল হয়েছে। মহিলাদের কোটা ফেরত নিয়ে আসতে হবে। এই যে যখন লোন দিচ্ছে বলে দেওয়া উচিত যে প্রতিটা ব্যাংকের কমপক্ষে 2% করে হলেও মহিলাদেরকে লোন দিতে হবে। যদি সেটা আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু মহিলারা লোন পাবে না। যখন দেখবে যে মহিলাদেরকে লোন দিতে আমরা বাধ্য হচ্ছি, তার নিজেরা গিয়ে খুঁজে নিয়ে আসবে, তখন কিন্তু মহিলারা সহজে লোন পাবে বলে আমার বিশ্বাস। এর পাশাপাশি আমাদের সবচেয়ে বড় পারচেজার হল গিয়ে সরকার। সরকারি আইনের মধ্যে কোটা থাকতে হবে যে মহিলাদের কাছ থেকে বছরে 5% হলেও কিনতে হবে। যদি মহিলাদের জন্য কোটা নির্ধারণ করা যায়, ব্যবসার ক্ষেত্রে যদি একটা কোটা নির্ধারণ করা যায়, গভর্নমেন্ট কিনবে মহিলাদের কাছ থেকে, তাহলে কিন্তু মহিলাদেরকে একটা বিরাট একটা সাপোর্ট দেওয়া হবে, যে যেখান থেকে মহিলারা তাদের ব্যবসায় একটা কাজ পাবেন, তারা আগ্রহ পাবেন, তাদের একটা সিকিউরিটি পাবেন, এবং অনেকে কিন্তু তখন মহিলাদেরকে সামনে নিয়ে আসবেন সরকারি এই ব্যবসাটা পাওয়ার জন্য। এরপর আইনের প্রশ্নে আসি, যে আমরা মহিলারা অনেকেই ঘরে বসে কাজ করেন, কিন্তু ঘরে বসে কিন্তু আপনারা কোনো ট্রেড লাইসেন্স পান না। কারণ ঘরের মধ্যে আপনি যদি যেখানেই যান, ট্রেড লাইসেন্স পেতে গেলে আপনাদের একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের অ্যাড্রেস লাগে। তো মহিলারা কোথায় সেই কমার্শিয়াল লাইসেন্স পাবে? অর্থাৎ ঘরে বসে যেন মহিলারা ট্রেড লাইসেন্স পায়, সেটার জন্য একটা আইনি পরিবর্তন আনা দরকার। এবং এটার পাশাপাশি ফিমেল বিজনেস ইনকিউবেশন হাব থাকতে হবে, যেটাতে মেন্টরশিপ করতে হবে। একটা মহিলা জানে না যে কীভাবে তার ইনকাম ট্যাক্স জমা দিতে হয়, এটা তো সম্ভব না তাদের পক্ষে একটা ইনকাম ট্যাক্স লয়ারের কাছে গিয়ে ইনকাম ট্যাক্সে ফিল আপ করা।
অর্থাৎ দের হ্যাজ টু বি, ভাই যেটা বললেন যে সরকারি একটা কাঠামো থাকতে হবে, যে কাঠামোর মধ্যে থেকে মহিলাদেরকে ইনকাম ট্যাক্স, ল, এই যেহেতু লিগাল সাপোর্ট, ইনকাম ট্যাক্স সাপোর্ট দেওয়া হবে, বিজনেস সাপোর্ট দেওয়া হবে, লোন সাপোর্ট দেওয়া হবে। যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে কিন্তু মহিলাদের উদ্যোক্তাদেরকে আমরা সফল করতে পারবো। শুধু একটা কথা বলেই শেষ করছি, ভাই যেটা বললেন, যে আপা যেটা বললেন যে আমরা পুরুষরা ঘরে এসে ঘুমিয়ে পড়ি বা কাজ করি, মহিলাদের গিয়ে রান্না করতে, আমি নিজে দেখেছি আমার মা রাত্রি 10টা পর্যন্ত কাজ করে এসে উনি রান্না করতেন, তারপর আমরা খেতাম। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এবং আমাদের চোখে কিন্তু না, এটা তো উনি করবেনই। মানে বাংলাদেশের সবচেয়ে অবমূল্যায়িত মুদ্রা হচ্ছে মহিলাদের সময়। মহিলাদের সময়কে যদি আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে এদেশ আগাতে পারবে না। ধন্যবাদ। সবকিছুর শেষে হচ্ছে এই আলোচনা থেকে আমরা যদি সুন্দর একটা ভবিষ্যৎ গড়বার জন্য নারীদেরকে একসঙ্গে 48-এর জায়গায় যদি 4800 উদ্যোক্তাকে দেখতে পাই, তাহলেই আমাদের আজকের এই আয়োজন সফল হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সম্মানিত প্যানেলিস্ট যারা আছেন, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।